হ্যালো, আমার কথা কি ক্লিয়ার আছে? আমার সেলফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দেখেছিলাম। কিছু ওয়ায়ার্ড নেটওয়ার্ক ছিল, কিছু ওয়্যারলেস নেটওয়ার্ক ছিল। আমরা ওয়ায়ার্ড ল্যান দেখেছি, যেটা ছিল IEEE 802.3 স্ট্যান্ডার্ডের আন্ডারে। এরপর দেখেছি ওয়্যারলেস ল্যান, অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা ছিল IEEE 802.11 স্ট্যান্ডার্ডের আন্ডারে। আমরা এখন যে ওয়াইফাই ইউজ করি সেটা এই সেম আন্ডারে পড়ে। আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো আগের গুলোর মতো এটারও একটা IEEE 802 স্ট্যান্ডার্ড আছে, যেটা হচ্ছে 802.16। তো এখন যখন একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার জন্য এই IEEE 802.16 এর ওয়ার্কিং গ্রুপটা ফর্ম করা হলো, তো তাদেরকে কিছু রিকোয়ারমেন্ট বলে দেওয়া হয়েছিল যে এই টেকনোলজিটা কেমন হবে। তো সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথম রিকোয়ারমেন্টটা ছিল যে এই ওয়্যারলেস যে লিঙ্ক গুলো, সেগুলো কিসের বেসিসে কাজ করবে। তারা মাইক্রোওয়েভ অথবা মিলিমিটার ওয়েভ রেডিও ইউজ করবে। দ্যাট মিনস আমরা সবাই যে রেডিও স্পেকট্রামের সাথে পরিচিত বা রেডিও ফ্রিকোয়েন্সি আমরা জানি, এটা রেঞ্জ কত? 3 কিলোহার্টজ থেকে 3000 গিগাহার্টজ রেঞ্জ পর্যন্ত। এই রেঞ্জের ভিতরে ওদেরকে ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করতে হবে। আবার এখানে মাইক্রোওয়েভের আরেকটা নাম হচ্ছে মিলিমিটার ওয়েভ, কারণ এই ওয়েভ গুলোর ওয়েভলেন্থ হচ্ছে মিলিমিটার রেঞ্জে হয়ে থাকে। আমরা প্রথমেই ওয়াইফাই থেকে এখানে একটা ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরা টিপিক্যালি লাইসেন্স স্পেকট্রাম ইউজ করবে। দ্যাট মিনস আমরা মোবাইলে যে কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারি, ইউজ করা শুরু করতে পারি। কিন্তু ওয়াইম্যাক বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা এমন হবে না। সেটার জন্য আমাদের কি লাগবে? লাইসেন্স স্পেকট্রাম ইউজ করতে হবে। এটার স্কেল হবে মেট্রোপলিটন, মানে একটা পুরো শহর পরিমাণ জায়গা কভার করতে পারে এমন হতে হবে। এরা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট আর্কিটেকচার ইউজ করবে, যেখানে কিনা একটা অ্যান্টেনার আন্ডারে অনেকগুলো ইউজার থাকবে। আর সেই অ্যান্টেনা গুলো কোথায় থাকবে? সেই অ্যান্টেনা গুলো থাকবে কোনো উঁচু জায়গায়। সেটা হতে পারে একটা বড় পাহাড়ের উপর, অথবা একটা মানুষের ছাদের উপর। এরা বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য এদিকে কোয়ালিটি অফ সার্ভিস ইনশিওর করতে পারবে। আর ব্রডব্যান্ড ট্রান্সমিশন, দ্যাট মিনস 2 Mbps এর চেয়ে বেশি রেটে এরা ডেটা ট্রান্সমিট করতে পারবে। তো এখন আগে যেমন আমরা দেখেছিলাম যে WLAN আর ওয়াইফাই দুইটা ভিন্ন জিনিস হলেও অনেকটা ইন্টারচেঞ্জেবলি এখন ইউজ করা হয়। তো এখনো এই ওয়্যারলেস ল্যান, একে আমরা সবচেয়ে কমন দুইটা নামে চিনি। প্রথমটা হচ্ছে ওয়াইম্যাক বা ওয়্যারলেস ইন্টার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এক্সেস। এটা কি? এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি গ্রুপ যারা কিনা IEEE 802.16 স্ট্যান্ডার্ড কে প্রমোট করে। ওয়াইফাই যেমন ছিল IEEE 802.11 এর জন্য, IEEE 802.16 এর জন্য সেই সেম জিনিসটা হচ্ছে ওয়াইম্যাক।
আরেকটা হচ্ছে ওয়াইব্রো, বা এটাকে আমরা যদি অ্যাব্রিভিয়েট করি করি ফুল ফর্মটা হচ্ছে ওয়্যারলেস ব্রডব্যান্ড। এটাও আর ওয়াইম্যাক সিমিলার জিনিসই, শুধু ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এটা ডেভেলপ করা হয়েছে সাউথ কোরিয়ান টেলিকম ইন্ডাস্ট্রির মাধ্যমে। এটা সিমিলারলি IEEE 802.16 এর উপর বেস করেই তৈরি করা হয়েছে, শুধুমাত্র নামটা ভিন্ন। তবে দুইজনই কি টেকনোলজি ইউজ করে, IEEE 802.16 ইউজ করে। তাহলে ওয়াইম্যাক্স আর ওয়াইব্রো মূলত একই জিনিস, জাস্ট ওয়াইব্রোটা কি, এটা হচ্ছে কোরিয়ান স্ট্যান্ডার্ড, বিশেষ করে সাউথ কোরিয়ান স্ট্যান্ডার্ড। ম্যাম তো এখানে এখন 802 যে বোঝায় এই জিনিসগুলো আসলে নাম্বার দ্বারা কি বোঝায়? এটা ওরা নাম দিয়েছে, IEEE থেকে ওরা যখন একটা টেকনোলজি ডেভেলপ করার জন্য ওদেরকে তো একটা ওয়ার্কিং গ্রুপ করতে হবে, তো সেই ওয়ার্কিং গ্রুপকে ওরা ওভাবে নাম দিয়েছে। এটার আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। যেমন আমরা যখন কি দেখেছিলাম, ইথারনেট দেখেছিলাম, তখন সেটা ছিল 802.3। তারপরে ওয়াইফাই এর জন্য ছিল 802.11। এখানে ওয়াইম্যাক্স এর জন্য বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়ার জন্য 802.16। তো ওয়াইম্যাক্স এর কিছু ভার্সন আছে, দুইটা ভার্সন আমরা মূলত দেখতে পাই, একটা হচ্ছে ফিক্সড ওয়াইম্যাক্স আর একটা হচ্ছে মোবাইল ওয়াইম্যাক্স। ফিক্সড ওয়াইম্যাক্সটা তৈরি করা হয়েছে 802.16 এর 2004 যে স্ট্যান্ডার্ড ডেভেলপ করা হয়েছিল তার উপর বেস করে, যেটাকে আমরা ইনফর্মালি 802.16D নাম দেই। আর মোবাইল ওয়াইম্যাক্সটা হচ্ছে 802.16 এর 2005 যে স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করা হয়েছিল তার উপরে বেস করে, যেটাকে আমরা ইনফর্মালি কি বলি, 802.16E। তো এখন এখানে তোমরা দেখো, সাউথ কোরিয়ান যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে 802.16E এর উপর বেস করে, দ্যাট মিনস ওদেরটা হচ্ছে মোবাইল ওয়াইম্যাক্স। তো এখন কোনটা ফিক্সড ওয়াইম্যাক্স আর কোনটা মোবাইল ওয়াইম্যাক্স? আমরা এক্সেস পয়েন্ট এর সাথে পরিচিত না? অ্যাক্সেস পয়েন্টটা কি করে, বেশ কয়েকজন ইউজারের জন্য একসাথে ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করে। তো এখন এখানে আবার তোমার ওয়্যারলেস ল্যান এর সাথে ওয়্যারলেস ম্যানের একটা মিল আমরা খুঁজে পেতে পারি। যে ওখানে যেমন আমরা দেখেছিলাম যে একটা অ্যাক্সেস পয়েন্টের কভারেজ জোন থেকে কেউ চাইলে আরেকটা অ্যাক্সেস পয়েন্টের কভারেজ জোনে মুভ করতে পারে। তো এখন ফিক্সড ওয়াইম্যাক্সে যেটা হয়, সেটা কি হয়, তুমি একটা এক্সেস পয়েন্টের আন্ডার থেকে অন্য আরেকটা এক্সেস পয়েন্টের আন্ডারে যদি যাও, তাহলে তোমার ইন্টারনেট কানেকশনটা ডিসরাপ্ট হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। কারণ এখানে একটা এক্সেস পয়েন্ট আরেকটা এক্সেস পয়েন্টকে তোমার যে কানেকশনটা সেটা হ্যান্ড ওভার করতে পারে না, বা এটাকে আমরা এখানে টেকনিক্যালি বলে থাকি হ্যান্ড অফ। তো এরা হ্যান্ড অফ যেখানে প্রোভাইড করে না, সেটাকে বলা হয় ফিক্সড ওয়াইরলেস। মানে তোমাকে একটা নির্দিষ্ট অ্যাক্সেস পয়েন্টের কভারেজ জোনে থাকতে হবে যদি তুমি এই সার্ভিসটা ইউজ করতে চাও। তাহলে এই সার্ভিসটা, অর্থাৎ ফিক্সড ওয়াইম্যাক্স সার্ভিসটা শুধুমাত্র একটা ফিক্সড লোকেশনের জন্য, সেটা হতে পারে তোমার বাসার ভিতরে বা কোনো একটা অফিসের বিল্ডিং এর ভিতরে। কিন্তু এটা আমি কোথায় ইউজ করতে পারবো না? ধরো আমার সেলফোন নিয়ে আমি একটা জায়গা থেকে হাঁটতে হাঁটতে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আমার ইন্টারনেট কানেকশন আমি চাই যাতে ভেঙে না যাক, তাহলে সেখানে আমি ফিক্সড ওয়াইম্যাক্স ইউজ করতে পারবো না। তাহলে তখন আমার কি দরকার হবে, তখন আমার দরকার হবে মোবাইল ওয়াইম্যাক্স, যেখানে কিনা একটা এক্সেস পয়েন্ট থেকে আরেকটা এক্সেস পয়েন্টে হ্যান্ড অফটা পসিবল। দ্যাট মিনস তুমি তোমার ল্যাপটপ নিয়ে বা তোমার সেলফোন নিয়ে একটা জোন থেকে আরেকটা জোনে মুভ করবে, কিন্তু তোমার কানেকশনটা কি হবে না, ডিসরাপ্ট হবে না। তো ওয়াইম্যাক্সটা আমরা কি কি কারণে ইউজ হতে পারে, একটা হচ্ছে তোমার কেবল মডেম বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের অল্টারনেটিভ হিসেবে একদম এন্ড ইউজার পর্যন্ত ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করার জন্য এটা ইউজ হতে পারে। হাই স্পিড ইন্টার কানেকশনের জন্য ইউজ হতে পারে। একই সাথে এটা দিয়ে আমরা ডেটা আর টেলিকমিউনিকেশন দুইটা সার্ভিস দিতে পারি। তারপর বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের মধ্যে ইন্টার কানেকশনের জন্য এটা ইউজ হতে পারে। ছোট বা বড় বিভিন্ন সাইজে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মধ্যে এরা কানেকশনের কাজ করতে পারে। এখানে একটা টার্ম আসবে ব্যাকহল। ব্যাকহলটা হচ্ছে তোমার সার্ভিস প্রোভাইডার
অর্থাৎ তুমি যাদের কাছ থেকে এই কানেক্টিভিটিটা নিচ্ছ, তাদের সেন্ট্রাল যে কোর নেটওয়ার্ক আছে, সেখান থেকে সেল টাওয়ার পর্যন্ত যে কানেকশন, সেটাকে বলা হচ্ছে ব্যাকহল। আমরা একটা ফিগার দেখলে এই জিনিসটা ভালো বুঝতে পারবো। একটা হচ্ছে কি, ধরো ডান দিকে একটা ফিগার দেখা যাচ্ছে, এটা তোমার সার্ভিস প্রোভাইডারের বিল্ডিং। সেই সার্ভিস প্রোভাইডারের বিল্ডিং থেকে দেখো একটা টাওয়ারে কানেকশন দেয়া হয়েছে। সেই কানেকশনটা কেমন? ওয়ায়ার্ড কানেকশন। এখন সবাই তো আর সেই সার্ভিস প্রোভাইডারের যে টাওয়ার আছে তার কাছাকাছি নেই। আমরা কি চাই? আমরা চাই যে এটা দিয়ে আমি রিমোট অ্যাক্সেস প্রোভাইড করব পুরো একটা শহর পরিমাণ জায়গার মধ্যে। তো তখন আমাকে কি করতে হবে? যেখানে যেখানে ইউজার আছে তার কাছাকাছি আমাদেরকে টাওয়ার রাখতে হবে। এরকম এক একটা টাওয়ার 3 থেকে 10 কিলোমিটার এরিয়া পর্যন্ত সার্ভিস দিতে পারবে। তো এই যে টাওয়ার গুলো, এগুলোকে বলা হচ্ছে বেজ স্টেশন বা সেল টাওয়ার। তো এই টাওয়ার গুলোতে তাহলে ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইড করবে কে? এই টাওয়ার গুলো কানেক্টেড থাকবে সার্ভিস প্রোভাইডারের টাওয়ারের সাথে। কিভাবে? ওয়্যারলেস লিংক দিয়ে। তো এই ওয়্যারলেস লিংক গুলো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এলওএস, আরেকটা হচ্ছে নন এলওএস। এলওএস বলতে বোঝানো হয় লাইন অফ সাইট। আচ্ছা, লাইন অফ সাইট জিনিসটা কি? ধরো একটা অ্যান্টেনা যখন আরেকটা অ্যান্টেনার সাথে একটা নন অবস্ট্রাক্টেড পাথ পায়, সেটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট। দ্যাট মিনস একটা অ্যান্টেনা থেকে সোজা বাংলায় আরেকটা অ্যান্টেনাকে দেখা যাবে। সেটা কেমন, আমি একটু তোমাদের সাথে হোয়াইট বোর্ড শেয়ার দিই। ধরো এখানে একটা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনাটা ধরো একটা বিল্ডিং এর উপর। আরেকটা অ্যান্টেনা আছে আরেকটা বিল্ডিং এর উপর। এখন ধরো এই অ্যান্টেনা থেকে আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি, সেটা এই অ্যান্টেনাতে সরাসরি যেতে পারছে। মাঝখানে কি কোনো অবস্ট্যাকেল আছে? বা কোনো ভাবে এই কমিউনিকেশন লিঙ্কটার মাঝখানে অন্য কোনো আচ্ছা না ম্যাম, দেখা যাচ্ছে না। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না তোমরা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, বাট আপনি যে আঁকতেছেন জিনিসটা বুঝতে পারতেছি না, মানে একটু মাঝে আঁকলে ভালো হয়। আচ্ছা, ফিগার দেখা যাচ্ছে না হোয়াইট বোর্ডে আঁকলে? জি না, আপনার ফিগারটা মানে একটু পাশে চলে গেছে, তো একটু মাঝখান থেকে হলে ভালো হয় মনে হয়। আমি তো এটা এক পাশে চলে গেছে, এটা একটু মাঝখানে হলে বেটার। এখন কি দেখছো? এখন আবার আমার জন্য একপাশে চলে গিয়েছে। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, আমি আঁকার দরকার নেই, আমি তোমাদেরকে অনলাইনে একটা ছবি দেখাই।
আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা দেখছো? ঠিক দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখো স্ক্রিনে আমরা দুইটা টাওয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি ম্যাম, দেখা দেখা যাচ্ছে। ওকে, এখন এই টাওয়ার গুলোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কিছু হিলি রিজিয়ন আছে, কিন্তু পাহাড়গুলোর উচ্চতা টাওয়ারের উপরে যে অ্যান্টেনা গুলো আছে এই অ্যান্টেনার উচ্চতার চাইতে কম নাকি বেশি দেখো তো। ভূপৃষ্ঠ থেকে কি টাওয়ার বেশি উপরে নাকি আহ, মানে টাওয়ারের অ্যান্টেনা গুলো বেশি উপরে নাকি যে এই পাহাড়ের যে টপ আছে সেই পাহাড়ের টপ গুলো বেশি উঁচুতে? অ্যান্টেনা গুলো। অ্যান্টেনাটা উঁচু। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে LOS বোঝানো হচ্ছে, দ্যাট মিনস লাইন অফ সাইট। মানে তোমাকে যদি একটা অ্যান্টেনাতে বসিয়ে দিই, তুমি সেখান থেকে বসে ওই পাশের যে টাওয়ার সেই টাওয়ারের অ্যান্টেনাকে দেখতে পারবে। দ্যাট মিনস একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনা পর্যন্ত একটা টোটালি নন অবস্ট্রাক্টেড পাথ আছে, যেটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট। তাহলে এটা যদি লাইন অফ সাইট হয়, নন লাইন অফ সাইট হবে কোনটা সেটাও একটু দেখি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা ফিগার যেখানে আমরা দেখতে পাচ্ছি ঘরবাড়ি আছে, তারপর একটা পাহাড় আছে। তো ধরো এখানে আমার পাহাড়ের উপরে একটা অ্যান্টেনা আছে, বা ধরো এই যে এইদিকে দেখো একটা জায়গায় ট্রান্সমিটার দেখানো হচ্ছে। এখানে এই ডান পাশে জায়গাটাতে দেখানো হচ্ছে ট্রান্সমিটার। সেই ট্রান্সমিটার থেকে ধরো তুমি কমিউনিকেশন করতে চাচ্ছ, তুমি আছো এই ঘরের ভিতরে। তো এখন তোমার ঘরের ভিতরে যদি আমি অ্যান্টেনাটাকে রাখি, আর সেখানে এই ট্রান্সমিটারের মধ্যে একটা অ্যান্টেনা থাকে, দুইটা অ্যান্টেনার মধ্যে কি কোনো লাইন অফ সাইট আছে বা সরাসরি কোনো কমিউনিকেশন লিংক আছে? না ম্যাম। তাহলে এই কেসটাকে বলা হচ্ছে নন লাইন অফ সাইট। তাহলে লাইন অফ সাইট আর নন লাইন অফ সাইট দুইটা জিনিস সবার কাছে ক্লিয়ার? অ্যান্টেনা পর্যন্ত নন অবস্ট্রাক্টেড পাথ থাকবে না, সেটা হচ্ছে নন লাইন অফ সাইট। তো দেখো, আমাদের কেউ কি আগে ওয়াইম্যাক্স ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেছি? তোমাদের কি মনে আছে কয়েক বছর আগে বাংলাদেশে বাংলা লায়ন, তারপর কিউবি, এই ধরনের কিছু ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার ছিল, কেউ কি ইউজ করেছো? ওদের কিছু মডেম দেওয়া থাকতো, সেই মডেম গুলো তোমরা তোমার ল্যাপটপে প্লাগ ইন করে ইউজ করতে পারতে, বা পিসি ডেস্কটপে কানেক্ট করে ইউজ করতে পারতে। কেউ কি ইউজ করেছো? কেউ ইউজ করা নাই? নাম বাংলা লাইনের নাম শুনছি, বাট ইউজ করি না। একটা মডেলের মতো আর কি ছিল। হ্যাঁ, এই ধরনেরই ছিল। তো যাই হোক, সেখানে তোমার বাসার ভিতরে কি লাইন অফ সাইট তুমি পাবে? তোমার পিসিতে যখন তুমি সেই ডঙ্গলটা কানেক্ট করছো, তখন তুমি কি সবসময় জানলার কাছে বসে আছো, বা যখন তুমি একটা রুমের ভিতরে বসে ইন্টারনেট ইউজ করছো তখন কি তুমি সেখান থেকে টাওয়ারটাকে দেখতে পাও? না ম্যাম, সেটা নন লাইন অফ। এক্স্যাক্টলি। তাহলে যেটা বেজ টাওয়ার গুলো আছে, সেই বেজ স্টেশনের সাথে তোমার যে কানেকশনটা সেটা হচ্ছে নন লাইন অফ সাইট। কিন্তু বেজ স্টেশনের সাথে
তোমার সার্ভিস প্রোভাইডারের টাওয়ারের যে কানেকশন সেগুলো হচ্ছে লাইন অফ সাইট। তাহলে ব্যাকহল অর্থাৎ সেল টাওয়ারের সাথে সার্ভিস প্রোভাইডারের টাওয়ারের কানেকশনটাকে বলা হয় ব্যাকহল। এরা কি হতে হবে? লাইন অফ সাইট হতে হবে। দ্যাট মিনস একটা টাওয়ারের অ্যান্টেনা আরেকটা টাওয়ারের অ্যান্টেনাকে দেখতে পারবে, অর্থাৎ তাদের মধ্যে একটা নন অবস্ট্রাক্টেড ওয়ে থাকবে। কিন্তু তোমাকে আমরা যখন সার্ভিস দিতে যাচ্ছি তখন কি হবে? তখন এলওএস টা নট নেসেসারি, তখন আমরা নন লাইন অফ সাইট অ্যাক্সেস প্রোভাইড করে থাকি, যাতে করে তুমি ঘরের ভিতর বসেও ইন্টারনেট অ্যাক্সেসটা পাও। তাহলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমরা চাইলে সেখান থেকে কানেকশন নিয়ে ঘরের ভিতরে একটা ওয়াইফাই রিজিয়ন প্রোভাইড করতে পারি। তো ওয়াইম্যাক্স এর ফিচার গুলো কি কি? একটা হচ্ছে এরা লাইসেন্স স্পেকট্রাম ইউজ করে। তারপর প্রতিটা সেল অর্থাৎ এই টাওয়ার গুলা, এই মাঝখানের এই টাওয়ার গুলো 3 থেকে 10 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত কভারেজ দিতে পারে। এরা মাল্টিপ্লেক্সিং এর জন্য অর্থোগোনাল এফডিএম ইউজ করে। ভয়েস আর ভিডিওর জন্য কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করে। যে কোনো ডিরেকশনে এরা 70 Mbps পর্যন্ত ডেটা রেট সাপোর্ট করতে পারে। সেটা কতটুকু পর্যন্ত? শর্ট ডিস্টেন্স পর্যন্ত। আর লং ডিস্টেন্স যদি হয়, অর্থাৎ 10 কিলোমিটারের রেঞ্জে যদি হয়, তখন এদের ডেটা রেটটা একটু কমে আসে, তখন 10 Mbps পর্যন্ত এরা ডেটা রেট প্রোভাইড করতে পারে। তবে 2011-এ এটার একটা আপডেটেড ভার্সন এসেছে, যেটা কিনা 1 GB/সেকেন্ড পর্যন্ত ডেটা রেট প্রোভাইড করতে পারে। তবে সেটা কার জন্য? ফিক্সড স্টেশনের জন্য। তাহলে আমরা এখানে একটা কিন্তু আমাদের লিমিটেশন চোখে পড়ছে। সেটা হচ্ছে কি বলতো? যেটা আমার চোখে পড়ছে, তোমাদেরও মাথায় সেম জিনিসটা আসছে কিনা দেখি তো। ডিস্টেন্স বাড়লে হচ্ছে ডাটা ট্রান্সফার কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটা লিমিটেশন, যেটা কি ডিস্টেন্স বাড়লে ডেটা রেটটা কমে যাচ্ছে। আবার ডেটা রেটটা আমরা যখন বাড়াচ্ছি তখন আবার কি বলা হচ্ছে, যে সেটা ফিক্সড স্টেশনের জন্য। দ্যাট মিনস আমি যদি আমার বাসায় বা আমার অফিসে একটা সার্টেন জায়গার মধ্যে ইউজ করি, তাহলে ওরা আমাকে ভালো ডেটা রেট দিতে পারবে। কিন্তু আমি যদি চাই আমি আমার ল্যাপটপটা নিয়ে হাঁটতে হাঁটতে গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তখন কি হবে? আমরা সেই ডেটা রেট আর পাবো না। তাহলে এটা ওয়াইম্যাক্স এর একটা লিমিটেশন। এই যে তোমরা সবাই বলছো যে কেউ বাংলা লায়ন ছিল না বা কিউবি ছিল না, এটা কেন ছিল না? কারণ ওয়াইম্যাক্স এর যে এই লিমিটেশনটা আছে, এই লিমিটেশনের কারণে ওয়াইম্যাক্সটা অতটা পপুলারিটি ধরে রাখতে পারে নাই। একটা সময় খুব ভালো পপুলার ছিল, কিন্তু সেই পপুলারিটিটা এখনো ওরা ধরে রাখতে পারে নাই। কেন? এই লিমিটেশনটার কারণে। যার কারণে এখন তোমরা দেখবে যে বাংলা লায়ন বা কিউবি, যেটা আমরা অনেক ছোট থাকতে ইউজ করতাম, সেই সার্ভিস গুলা এখন আর পাওয়া যায় না। তাহলে এটা কোথায় ইউজ হয়? এটা এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউজ হয়, তবে এটা এখন তীব্র কম্পিটিশনে আছে। কাদের কাছ থেকে? ওয়াইফাই, তারপর ধরো তোমার 4G LTE, এদের কাছ থেকে ও অনেক কম্পিটিশন ফেস করছে। তো এদের নেটওয়ার্কের মডেলটা কেমন? আচ্ছা, এখন ডান দিকে কিছু টেক্সট আছে, তোমরা এখন টেক্সট খেয়াল না করে আমার কথাগুলো খেয়াল করো। বাম দিকের ফিগারটা দেখো। ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি? একদম নিচে কি দেখানো হচ্ছে? ইন্টারনেট। দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েবটা আছে, তার সাথে কানেক্ট করতে হবে কাকে? একদম উপরে যেগুলো দেখা যাচ্ছে, যে ল্যাপটপ বা ট্যাবলেট, সেলফোন, ফিক্সড ওয়াইফাই মডেম, এদেরকে আমরা কি করতে হবে? কানেক্ট করতে হবে। তো এখন এন্ড ইউজার কারা? এন্ড ইউজার হচ্ছে এই যে ল্যাপটপ, ট্যাবলেট, এগুলো আমরা যারা ইউজ করছি তারা হচ্ছে আমরা এন্ড ইউজার। তো এই এন্ড ইউজারের কাছে সার্ভিসটা সরাসরি ইন্টারনেট থেকে আসবে, নাকি মাঝখানে আরো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে? এই যে আমি বললাম আমাদেরকে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাগবে না, তার কাছ থেকে গিয়ে, এটা যেহেতু লাইসেন্স স্পেকট্রাম,
বা হচ্ছে লাইসেন্স লাগবে আমার এটা ইউজ করার জন্য। তো অবভিয়াসলি এখানে মাঝখানে কিছু কি লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে। তো এখন আমি যেই টাওয়ারটার সাথে কানেক্ট হব, এই সেল টাওয়ার থেকে আমাকে নন এলওএস লিংক প্রোভাইড করা হবে, সেই টাওয়ার গুলোকে বলা হচ্ছে বেজ স্টেশন। তো সেই বেজ স্টেশন গুলো কি করবে, অনেকগুলো এরকম ইউজারের কাছে সার্ভিস প্রোভাইড করবে। এই বেজ স্টেশন গুলোকে বলা হয় এক্সেস সার্ভিস নেটওয়ার্ক, যারা কিনা তোমার এন্ড ইউজারদের কাছে কানেক্টিভিটি প্রোভাইড করবে। আর ইন্টারনেট অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে আমি যে সার্ভারের মাধ্যমে যুক্ত থাকবো, সেই সার্ভারের মাধ্যমে যুক্ত থাকার জন্য আমার কি দরকার হবে, একটা আইপি কানেক্টিভিটি দরকার হবে। সেই আইপি কানেক্টিভিটিটা প্রোভাইড করবে কে, কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্ক বা সিএসএন সার্ভার। আর সিএসএন সার্ভারের সাথে কমিউনিকেশন কার থাকতে হবে, বেজ স্টেশনের থাকতে হবে। তো এখন সিএসএন সার্ভার আর বেজ স্টেশন বা ওই টাওয়ার গুলোর মধ্যে একটা ইন্টারফেস বা একটা কানেকশন মিডিয়া প্রোভাইড করবে কে, সেটা হচ্ছে এক্সেস সার্ভিস গেটওয়ে বা এএসএন গেটওয়ে। তো এখানে আমার যে ইন্টারনেট সার্ভিস কোম্পানি, যেমন বাংলা লায়ন হোক বা কিউবি হোক, তো তাদেরকে বলা হয় নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাছে কি থাকবে, তাদের কাছে থাকবে সিএসএন সার্ভার, যারা কিনা আইপি কানেক্টিভিটি দিবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকার জন্য। আর এই যে দেখা যাচ্ছে বেজ স্টেশন গুলো আছে, অর্থাৎ যে টাওয়ার গুলো আছে, সেই টাওয়ার গুলো চাইলে একাধিক সার্ভিস প্রোভাইডারের হয়ে কাজ করতে পারে। মনে করো দুইটা কোম্পানি যারা ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইড করবে, এখন দুইটা কোম্পানি চাইলে একই টাওয়ার ইউজ করে তাদের ইউজারদেরকে সার্ভিস দিতে পারে। তো এই যে টাওয়ার গুলো যারা কিনা বিভিন্ন কোম্পানির কাছে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করার এক্সেস দেয়, তারা হচ্ছে নেটওয়ার্ক এক্সেস প্রোভাইডার। তাহলে আবার যদি একটু সামারাইজ করে বলি, একটা হচ্ছে কি আমি এন্ড ইউজার, আমার কাছে কি থাকবে, ল্যাপটপ বা মডেম বা সেলফোন ট্যাবলেট এগুলো থাকবে। আমাকে কানেক্ট হতে হবে কার সাথে, ইন্টারনেটের সাথে। এখন ইন্টারনেটের সাথে আমাকে কানেক্ট করার জন্য কি দরকার হবে, কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে। সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে, একটা হচ্ছে সিএসএন সার্ভার বা কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্কের সার্ভার লাগবে, যারা কিনা আমাকে কি দিবে, আইপি কানেক্টিভিটি দিবে। এটা কার কাছ থেকে আসবে, এটা আসবে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আমি যে কোম্পানির কাছ থেকে কানেকশন নিব সেই কোম্পানির কাছ থেকে আসবে। এখন কোম্পানি যে আমাকে সার্ভিস দিবে, তাদের কি দরকার হবে, তাদের কিছু টাওয়ার দরকার হবে। তো সেই টাওয়ার গুলো নট নেসেসারি যে আমাকে ওই কোম্পানি দিবে, বরং একাধিক কোম্পানি মিলে কিছু সেম ইনফ্রাস্ট্রাকচার বা সেম টাওয়ার ইউজ করতে পারে। তো এই টাওয়ার গুলো যারা আমাকে প্রোভাইড করে, তারা হচ্ছে নেটওয়ার্ক এক্সেস প্রোভাইডার। আর সিএসএন সার্ভার অর্থাৎ নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের যে সার্ভার গুলো আছে, সেই সার্ভারের সাথে আমার বেজ স্টেশনের যে টাওয়ার গুলো, সেগুলোকে যুক্ত করার জন্য একটা গেটওয়ে দরকার হয়। সেই গেটওয়ে গুলো হচ্ছে এক্সেস সার্ভিস নেটওয়ার্ক গেটওয়ে বা এএসএন গেটওয়ে। তাহলে এটাকে আমরা যদি আরো শর্ট করে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে এন্ড ইউজার যুক্ত থাকবে এক্সেস সার্ভিস নেটওয়ার্কের সাথে বা বেজ স্টেশনের সাথে। বেজ স্টেশন গেটওয়ে অর্থাৎ এএসএন গেটওয়ের মাধ্যমে যুক্ত হবে সিএসএন অর্থাৎ কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্কের সার্ভারের সাথে। আর ওই সার্ভার যুক্ত থাকবে ইন্টারনেটের সাথে। এখানে এই প্রোটোকলের একটা আর্কিটেকচার দেখানো হচ্ছে, এইরকম আর্কিটেকচার আমরা আগেও দেখে এসেছি। তো এখানে ম্যাক লেয়ার, এটার সাথে আমরা পরিচিত। নতুন দুইটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিকিউরিটি সাব লেয়ার, আর একটা উপরে দেখতে পাচ্ছি সার্ভিস স্পেসিফিক কনভার্জেন্স সাব লেয়ার। সিকিউরিটি লেয়ারের কাজ কি, তোমার সিকিউরিটি সাব লেয়ারের কাজটা হচ্ছে এই যে সাবস্ক্রাইবার আর বেজ স্টেশন, তাদের মধ্যে সিকিউর কমিউনিকেশনটা এনশিওর করা। ম্যাক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের যে লেয়ার, সেটা আমি জানি এটা কি করে, রেডিও চ্যানেলকে কিভাবে তোমরা মাল্টিপল অ্যাক্সেস প্রোভাইড করা যায় সেটার জন্য ও কাজ করবে।
আর সার্ভিস স্পেসিফিক কনভার্জেন্স সাবলেয়ারের কাজটা হচ্ছে কোন সার্ভিসের জন্য আমি এটা এখন ইউজ করব সেই সার্ভিস স্পেসিফিক ফাংশনালিটি গুলো ও প্রোভাইড করবে। তো এ ধরনের আমরা ফ্রেম ফরম্যাট আগেও দেখেছি। তো এটাও, আর আমি আজকে এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব না, এটা তোমরা সবাই স্টালিংস এর বই থেকে দেখে নিতে পারো। এরপরে আসে 80। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ভুল আছে, 802.16 হবে, এখানে আমি 801.16 টাইপ করেছি, এটা 802.16 হবে। আচ্ছা, তো এটার ফিজিক্যাল লেয়ারের তিনটা মোড আছে। এতক্ষণ আমরা যেটা দেখছিলাম এগুলো ছিল কিসের? ফিজিক্যাল লেয়ারের উপরে। এই যে ফ্রেম ফরম্যাট, এটা ফ্রেমিং এর কাজটা কোথায় হয়? ডেটা লিঙ্ক লেয়ারে। তো ডেটা লিঙ্ক লেয়ারের নিচে আছে কি? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে বলা হচ্ছে যে আমি যেই রেডিও ইন্টারফেসটা প্রোভাইড করব সেটা কেমন হবে, অর্থাৎ আমি কেমন ফ্রিকোয়েন্সি ইউজ করব, তারপরে এখানে কি আমার এলওএস লিমিটেশন আছে নাকি এলওএস লিমিটেশন নাই, এই স্পেসিফিকেশন গুলা আমাকে কোথায় বলা হচ্ছে? ফিজিক্যাল লেয়ারে বলে দেয়। এখানে তিনটা মোড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়্যারলেস ম্যান সিঙ্গেল ক্যারিয়ার, আর একটা হচ্ছে ওয়্যারলেস ম্যান ওএফজিএম, আর একটা হচ্ছে ওয়্যারলেস ম্যান ওএফজিএম এ। তো এই ওএফজিএম আর ওএফজিএম এ, এই দুইটা কাছাকাছি টেকনোলজি। ওয়্যারলেস ম্যান ওএফজিএম টা থেকে আরেকটু ফ্লেক্সিবল করার জন্য ওয়্যারলেস ম্যান ওএফজিএম এটা ইউজ করা হয়। তো তিনটার ফ্রিকোয়েন্সি ব্যান্ড যদি আমরা কম্পেয়ার করি, ওয়্যারলেস ম্যান সিঙ্গেল ক্যারিয়ারে ইউজ করা হচ্ছে 10 থেকে 66 গিগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি, যেখানে ওয়্যারলেস ম্যান ওএফজিএম আর ওএফজিএম এ তে ইউজ করা হচ্ছে 11 গিগাহার্টজ বা তার চেয়ে কম রেঞ্জের ফ্রিকোয়েন্সি। ওয়্যারলেস ম্যান এসটিটা, এখানে অবশ্যই লাইন অফ সাইট থাকতে হবে, লাইন অফ সাইট ছাড়া এটা কাজ করবে না। কিন্তু ওয়্যারলেস ম্যান ওএফজিএম আর ওএফজিএম এটা লাইন অফ সাইট ছাড়াও কাজ করবে। ডুপ্লেক্সিং টেকনিক, এখানে তিনটাতেই আমরা দেখতে পাচ্ছি টাইম ডিভিশন ডুপ্লেক্সিং বা ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, তিনটাই ইউজ করা হচ্ছে। তোমাদের কোনো কোর্সে কি এর আগে ডুপ্লেক্সিং কথাটা এসেছে? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। আচ্ছা, তাহলে আমি ডুপ্লেক্সিং সম্পর্কে একটু সংক্ষেপে বলি। তোমরা সিমপ্লেক্স কমিউনিকেশন প্যানেল, তারপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, এই তিনটা জিনিস হয়তো আগে শুনো নাই। এটা হচ্ছে আমরা যখন রেডিও শুনি, হ্যাঁ, রেডিওতে কি আমি কোনো কিছু বলতে পারি? ধরো এফএম রেডিও, নাকি আমি খালি শুনি ওরা বলে? আমরা শুনি ওরা বলে। আচ্ছা, এই ধরনের কমিউনিকেশন গুলোকে বলা হয় সিমপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। তারপর ওয়াকি টকি দেখেছো কেউ কখনো? Yes, sir. Yes, ma'am. জি ম্যাম। Ma'am. ম্যাম এগুলো তো ইন্টারেস্ট ছিল মনে হয়। ম্যাম এগুলো তো জানি, আইসিটি তে পাইছি তো। সিমপ্লেক্স, তাইলে হাফ বলো না ডুপ্লেক্স, কেন? ফুল ডুপ্লেক্স। বলো না জি কেন? ম্যাম, এটা হাফ ডুপ্লেক্স তো জানার করছি কথা। ম্যাম, এগুলো ইন্টারে। ট্রান্সমিশন হ্যাঁ, মোড। এখন এই ওয়াকি টকিতে কি হয় এটা বলো। একজন কথা বলে আরেকজন ডুপ্লেক্স শুনে, ম্যাম। এরপর একসাথে কি দুইজন কথা বলতে পারে একটা ওয়াকি না টকিতে? না ম্যাম। না আরেকজনকে যদি বলতে হয় তাহলে তাকে কি করতে হবে? আগের জন যখন বলবে তার মেসেজ দিয়ে ওভার বলবে, তারপর পরের জন যে সে তার মেসেজটা দিতে পারবে। দ্যাট মিনস এখানে দুইজন কথা বলতে পারবে ঠিকই, কিন্তু দুইজন একই সাথে কথা বলতে পারবে না। একজন আগে কথা বলে শেষ করবে, তারপর আরেকজনকে কথা বলতে হবে। এই ওয়েটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর এই যে আমরা যখন সেলফোনে কথা বলছি তখন কি হয়? একসাথে দুইজনই কথা বলতে পারি না? জি ম্যাম। ফুল ডুপ্লেক্স সেটা ম্যাম এটা। হচ্ছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন ডুপ্লেক্সিংটা এটা আমরা কিসের বেসিসে আমরা এনশিওর করি যে দুইজনই যাতে কথা বলতে পারে? একটা হচ্ছে তুমি আর আমি ঠিক করে নিলাম যে প্রথমে আমি কথা বলবো, তারপর তুমি কথা বলবে। তাহলে এখানে আমরা টাইমের বেসিসে ডুপ্লেক্সিংটা করছি, তাহলে সেটা হচ্ছে টাইম ডিভিশন ডুপ্লেক্সিং। আর যদি এটা বলি যে আমি একটা ফ্রিকোয়েন্সিতে কথা বলবো আর একটা ফ্রিকোয়েন্সিতে তুমি কথা বলবে, এখানেও আমরা দুইজনই কথা বলছি কিন্তু ভাগ করে নিলাম কি ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং।
তো 802.16 বা ওয়াইম্যাক্সে কি হয়, টাইম ডিভিশন ডুপ্লেক্সিং আর ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং দুইটাই ইউজ করা হয়। আপলিঙ্ক এক্সেস ডাউনলিঙ্ক এক্সেস এটা আসলে বলা যায় কিভাবে বোঝাই তোমাদেরকে। আপলিঙ্কটা হচ্ছে তোমার মোবাইল থেকে বা তোমার যে মডেমটা আছে সেখান থেকে টাওয়ার পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি লিঙ্ক সেটা হচ্ছে আপলিঙ্ক। টাওয়ার থেকে তোমার মোবাইল পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি লিঙ্ক বা যে কানেক্টিভিটি সেটা হচ্ছে ডাউনলিঙ্ক। আমরা অনেক সময় যখন ইন্টারনেটে আপলিঙ্ক ডাউনলিঙ্ক এগুলা দেখি না, কোনো একটা কানেকশন দেওয়ার পরে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি তোমাকে দেখায় না মোবাইলে, কখনো কি দেখেছি? ডাউন দেখি নাই। লিঙ্ক করতে মনে হয়, আপলিঙ্ক দেখিনি। আচ্ছা, আপলিঙ্কও আছে। কোথাও কোথাও দেখবে যে ডাউনলিঙ্কের সাথে সাথে আপলিঙ্ক স্পিডটাও দেখায়। বা ভিপিএন ইউজ করেছি না, কিছুদিন আগেও তো আমরা সবাই ভিপিএন ইউজ করলাম, তখন আপলিঙ্ক জি আর ম্যাম দুইটা ডাউনলিঙ্ক কি আছে। দেখো নাই? ম্যাম স্পিড টেস্টে গেলে দোনোটাই দেখায়। হ্যাঁ। ম্যাম ওগুলো তো একটু বলে দিতে। এটা কে কি বলছে আমি না শুনতে পাই নাই, লাস্ট কি বললে এটা? ম্যাম বলছি যে ওগুলা স্পিড টেস্ট মিটারে যখন যায় তখন এই দুইটা নির্দিষ্ট করে আপনি তো করে ডাউনলোড করে। আচ্ছা, তাহলে এই গেল আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক। তো এখন আপলিঙ্কের জন্য কি ইউজ করা হয়? ওয়্যারলেস ল্যান এসটি তে ইউজ করা হয় টিডিএমএ আর জিএএমএ। টিডিএমএ তো আমরা জানি টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস, আর আরেকটা কি জিএএমএ, অর্থাৎ ডিমান্ড অ্যাসাইন মাল্টিপল এক্সেস, অর্থাৎ যখন ইউজারের ডিমান্ড থাকবে তখনই এক্সেস দেওয়া হবে। আর বাকি দুইটা তো দেখতে পাচ্ছি, ওএফডিএম আর ওএফডিএম এ। মডুলেশন এটা তোমরা দেখে নিবে, আগের দিনও আমরা বলেছি যে বিভিন্ন ধরনের মডুলেশন টেকনিক ইউজ করা হয়। আপলিঙ্ক মডুলেশন এটাও সেম, একটু দেখে নিবে। চ্যানেল সাইজ একটাতে কি ইউজ করা হয়, 20 থেকে 28 মেগাহার্টজ, আর অন্য দুইটাতে একটার 1.75 থেকে 20 মেগাহার্টজ, আর একটাতে 1.25 থেকে 20 মেগাহার্টজ। সাব ক্যারিয়ার স্পেসিং একটার জন্য নট অ্যাভেলেবল, অর্থাৎ ওয়্যারলেস ম্যানে সাব ক্যারিয়ার ইউজ করা হয় না, এখানে একটাই ক্যারিয়ার। দেখো উপরে এই জন্যই লেখা আছে এসসি বা সিঙ্গেল ক্যারিয়ার। তার মানে কি, পরের দুইটাতে একাধিক সাব ক্যারিয়ার আছে। তো প্রতিটা সাব ক্যারিয়ারের মধ্যে সাব ক্যারিয়ারের স্পেসিংটা হচ্ছে 11.16 কিলোহার্টজ করে। ডেটা রেট ওয়্যারলেস ম্যান এসটি তে 32 থেকে 134 এমবিপিএস, আর ওয়্যারলেস ম্যান ওএফডিএম আর ওএফডিএম এ তে হচ্ছে লেস দেন 70 মেগাবিট পার সেকেন্ড, অথবা ইকুয়াল টু 70 মেগাবিট পার সেকেন্ড। আর ডাউনলিঙ্ক আর আপলিঙ্কের জন্য কিছু এরর কারেকশন টেকনিক ইউজ করা হয়, এখানে ওই এরর কারেকশন টেকনিক গুলোর নাম বলা আছে। তো এখন ওয়াইম্যাক্স এর অ্যাডভান্টেজটা কি? ওয়াইম্যাক্স এর অ্যাডভান্টেজটা হচ্ছে এটার ওয়াইড কভারেজ এরিয়া, যেহেতু এটা কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর হাই ডেটা রেট। এখন কোথাও কোথাও দেখবে বইতে বলা আছে 70 এমবিপিএস, আবার কোথাও কোথাও তোমরা দেখবে 75 এমবিপিএস। তারপর স্কেলেবিলিটি আছে, অর্থাৎ এটাকে ইউজ করে আমরা চাইলে নেটওয়ার্কটা বড় করতে পারি। তারপর আরেকটা যেটা দেখলাম, ইন্টার অপারেবিলিটি, যে একই ইনফ্রাস্ট্রাকচার চাইলে একাধিক নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার শেয়ার করে ইউজ করতে পারে। এটা একটা কস্ট এফেক্টিভ সলিউশন, যেখানে কিনা তোমার ওয়্যার্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাটা কঠিন বা ইথারনেট কানেক্টিভিটি দেওয়াটা কঠিন, সেখানে আমরা চাইলে এই ওয়্যারনেট সার্ভিস ইউজ করে কানেকশন প্রোভাইড করতে পারি। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজটা কি কি? প্রথম ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এরা যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ইউজ করে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি আরো অনেকগুলো ওয়্যারলেস টেকনোলজি ইউজ করে। তো এখন সেম ফ্রিকোয়েন্সি যখন তোমরা ইউজ করতে যাবে তখন কি হবে দেখবে, একই ফ্রিকোয়েন্সিতে যখন একাধিক মানুষ কাছাকাছি ডেটা পাঠাতে চাইবে তখন অবশ্যই কি হবে, একটা ইন্টারফারেন্স হবে। এটা ওদের একটা ইউজ লিমিটেশন। তারপর আরেকটা হচ্ছে লিমিটেড ডিভাইস অ্যাভেলেবিলিটি। এই যে এটা যেটা আজকে ক্লাসের শুরুর দিকে বললাম যে এরা ওয়াইফাই এর মতো পপুলার হয় নাই কেন, যেমন আমাদের সবার ফোনে কি ওয়াইফাই ইউজ করার ব্যবস্থা আছে, কিন্তু সবার ফোনে কি ওয়াইম্যাক্স ইউজ করার ব্যবস্থা আছে? না ওয়াইম্যাক্স ম্যাম। যখন আমরা ইউজ করতাম তখন কি করতে হতো, গিয়ে ওদের মডেমটা পারচেজ করতে হতো। তো এখন ওয়াইফাই এ আমাদেরকে গিয়ে মডেম পারচেজ করতে হচ্ছে না, তো আমরা কোনটা পেলে খুশি, আমরা ওই ওয়াইফাইটা পেলে খুশি।
কারণ ওয়াইম্যাক্স এর ডিভাইস গুলো কি ইজিলি অ্যাভেলেবেল না যতটা ওয়াইফাই অ্যাভেলেবেল। আরেকটা হচ্ছে কি এটার পেনেট্রেশন ক্ষমতাটা লিমিটেড, অর্থাৎ যদি মাঝখানে দেওয়াল থাকে বা অন্যান্য অবস্ট্যাকল থাকে, পেনেট্রেট যে করবে না তেমন না, পেনেট্রেট করবে, তুমি ঘরে বসেও ইউজ করতে পারবে, কিন্তু তোমার সিগন্যালটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। তো এটাও একটা ম্যাম, সমস্যা ছিল। ফোনটা একটু হরিজন্টাল করলে ভালো হয়, এখন বোঝা যাইতেছে না। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, তো যখন দেখবে তোমাদের যদি বড় ভাই বোন মামা চাচা থাকে, ওদেরকে জিজ্ঞেস করতে পারো যে যখন এই যে ওয়াইম্যাক্স এর যে বাংলা লায়ন বা কিউবি বা এই ধরনের যখন আমরা ইউজ করতাম, তখন কি হতো, দেখা যেত ওদের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডাররা এসে আমাদের মডেমটা কনফিগার করে টরে দিয়ে যেত, কিন্তু দেখা যেত কোনো কারণে বাসার একটা ঘরে কভারেজ আসছে তো আরেকটা ঘরে ঘরে কভারেজ আসছে না। আবার অনেক সময় ওদের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডাররা যারা হচ্ছে সেট আপ করে দিয়ে আসতো, করে দিতে আসতো, ওরা বলতো আপনি এখানে যে রুমে জানালা আছে সেই রুমে ইউজ করবেন বা জানালার কাছে বসে ইউজ করবেন। তো এখন এই জিনিসটা তো আসলে পসিবল না, সবসময় কি একটা মানুষ জানালার কাছে বসে থাকবে? তো এদের যে একটা পেনেট্রেশন ক্ষমতাটা লিমিটেড, এটাও একটা হিউজ ডিসঅ্যাডভান্টেজ। তো এটার রেফারেন্স বুক গুলা হচ্ছে ডেটা এন্ড কম্পিউটার কমিউনিকেশন বাই উইলিয়াম স্টার্লিংস এর 10th এডিশন, কম্পিউটার নেটওয়ার্কস এন্ড ইন্টারনেট বাই ডগলাস ই কমার্স 6th এডিশন। আর সাথে ইন্টারনেটেরও বিভিন্ন সোর্স থেকে তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ওইটা হচ্ছে ডগলাস ই কমারের বই। হ্যাঁ, সেখানে তোমরা দেখবে ওয়াইম্যাক্স যেটা আছে, ওরা এই ওয়াইম্যাক্সটাকে, আমি জানি না, উনি এটাকেও ওয়্যারলেস ল্যান বলেছে। এটা তোমার, উনি উনার মতো করে অথর বলেছেন, উনি এটাকে ওয়্যারলেস ল্যান বলেছেন, ওয়্যারলেস ম্যান না বলে। কিন্তু অন্যান্য সব জায়গায়, কোমরের বই ছাড়া আমি অন্য অন্য যত জায়গায় দেখেছি সবখানে এটাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়েছে। ইন্টারনেটেও তোমরা দেখবে এটাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কই বলা হয়। তো আজকের ক্লাসটাকে আমরা আরেকটু সামারাইজ করি। প্রথমে কি আসে, এটা হচ্ছে IEEE 802.16 স্ট্যান্ডার্ডের আন্ডারে আসে। IEEE 802.3 ছিল কিসের জন্য? ইথারনেটের জন্য, যেটা হচ্ছে ওয়ায়ার্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে আমরা দেখেছিলাম ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইফাই, ওইটা ছিল IEEE 802.11। এখন আমরা আরেকটু বেশি দেখছি, সেটা হচ্ছে ওয়্যারলেস কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড 802.16 এর আন্ডারে। এরা কি ইউজ করবে? এরা কমিউনিকেশনের জন্য মাইক্রোওয়েভ বা মিলিমিটার ওয়েভ লিংক ইউজ করবে। এটার জন্য লাইসেন্স স্পেকট্রাম দরকার হয়। এটা কি রকম না, আগে যেমন আমরা আনলাইসেন্স স্পেকট্রাম ইউজ করতে পারতাম, এটা সেরকম না। তো এটা মেট্রোপলিটন স্কেল। তারপর এটা ব্রডব্যান্ড ট্রান্সমিশন প্রোভাইড করতে পারে। তো আমরা ওয়্যারলেস ল্যান কে যেমন একটা কমন নামে চিনতাম, সেটা ছিল ওয়াইফাই। তো সেরকম ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে আমরা দুইটা কমন নাম দেখি, একটা হচ্ছে ওয়াইম্যাক বা ওয়ার্ল্ড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা হচ্ছে কি একটা ইন্ডাস্ট্রি গ্রুপ যারা কিনা IEEE 802.16 কে প্রমোট করে। আরেকটা হচ্ছে ওয়াইব্রো। এটা আর ওয়াইম্যাক দুইটার কাজ একই, দুইজনই 802.16 এর উপরে বেস করে তৈরি হয়েছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওয়াইব্রোটা স্পেসিফিক্যালি সাউথ কোরিয়ান টেলিকম ইন্ডাস্ট্রি কর্তৃক ডেভেলপ করা হয়েছে, যারা কিনা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া সার্ভিস প্রোভাইড করে থাকে মোবাইল স্টেশনদের জন্য। দ্যাট মিনস এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফিক্স আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। ফিক্স ওয়াইম্যাক্সটা হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট রুমে বা নির্দিষ্ট জায়গায় বসে ইউজ করতে হবে, তুমি ওইটা নিয়ে বেশি নড়াচড়া করতে পারবে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে হেঁটে চলে যেতে পারবে না, একটা অ্যাক্সেস পয়েন্টের কভারেজ এরিয়া থেকে আরেকটা অ্যাক্সেস পয়েন্টের কভারেজ এরিয়ায় যদি তুমি যাও, তখন কি হবে না, হ্যান্ড অফ হবে না, অর্থাৎ তোমার কানেকশনটা ইন্টারাপ্ট হয়ে যাবে। মোবাইল ওয়াইম্যাক্স ওই সমস্যা নাই, তুমি চাইলে একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে অন্য আরেকটা অ্যাক্সেস পয়েন্টের কভারেজ এরিয়ায় যদি চলেও যাও, তাহলেও তোমার কানেকশনটা কি হবে না, ইন্টারাপ্ট হবে না। ব্যাকহল কি? ব্যাকহলটা হচ্ছে তোমার সার্ভিস প্রোভাইডার যে আছে তার
টাওয়ারের সাথে তোমাকে যেই টাওয়ার দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি সেই টাওয়ারের মধ্যকার যে কানেকশন লিঙ্কটা আছে সেটাকে বলা হচ্ছে ব্যাকহল। এই ব্যাকহলটা কেমন হতে হবে? এই ব্যাকহলটা হতে হবে এলওএস বা লাইন অফ সাইট। একটা টাওয়ারের অ্যান্টেনা আরেকটা টাওয়ারের অ্যান্টেনার মধ্যে একটা নন অবস্ট্রাক্টেড পাথ থাকতে হবে। আর আরেকটা জিনিস দেখো, এই ব্যাকহলের জন্য আমরা যে লিঙ্ক গুলো ইউজ করে থাকি সেটার কিন্তু ডেটা রেট অনেক বেশি, হাইয়েস্ট ডেটা রেট। সেই তুলনায় তোমার সার্ভিসের যে টাওয়ারটা আছে অর্থাৎ বেস স্টেশন বা সেল টাওয়ার থেকে যে লিঙ্কটা তোমার কাছে আসছে সেগুলোর ডেটা রেট তুলনামূলক কম। আর এখানে এলওএস এর বাধ্যবাধকতা নাই, অর্থাৎ তুমি চাইলে ঘরের ভিতর বসেও এটা ইউজ করতে পারবে। এখানে প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা টাওয়ার কতটুকু পর্যন্ত কভারেজ দিতে পারবে? 3 থেকে 10 কিলোমিটার পর্যন্ত কভারেজ দিতে পারবে। এরা অর্থোগোনাল এফডিএম ইউজ করে। এরা 70 Mbps বা 75 Mbps ডেটা ট্রান্সমিট করতে পারে। এখন যদি ডিস্টেন্সটা বাড়ে তখন কি হবে? সেই ডেটা রেটটা কমে আসবে। তবে 2011 সালে একটা আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে এরা 1 Gbps পর্যন্ত ডেটা রেট তোমাকে দিতে পারবে, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে সেটা আবার ওই ফিক্স হতে হবে। আমরা কি জানি ওয়াইম্যাক্স দুই ধরনের আছে, একটা হচ্ছে ফিক্স আর একটা মোবাইল। তো এই ডেটা রেট যেটা 2011 আপডেটে এসেছে সেটা ফিক্সড এর জন্য, মোবাইলের জন্য না। তারপর এটার একটা রেফারেন্স মডেল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, এখানে কি থাকবে? এন্ড ইউজার থাকবে যারা কিনা সার্ভিস ইউজ করতে চায়, আর আছে আমার ইন্টারনেট। এন্ড ইউজারের সাথে ইন্টারনেটকে কানেক্ট করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে। তো এই যে সেল টাওয়ার গুলো আছে সেই সেল টাওয়ার গুলোকে বলা হচ্ছে বেজ স্টেশন। তো এই বেজ স্টেশনের নেটওয়ার্কটাকে বলা হয় এক্সেস সার্ভিস নেটওয়ার্ক, যেটার মাধ্যমে আমাদেরকে সার্ভিস দেওয়া হয়। আর যেই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে তুমি আইপি কানেক্টিভিটিটা পাবে, সেই নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাছে আছে কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্ক। এই কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্কের যে সার্ভারটা, সেই সার্ভারের সাথে আমাদের বেস স্টেশনকে যুক্ত করার জন্য দরকার হবে একটা এক্সেস সার্ভিস নেটওয়ার্ক গেটওয়ে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে এক্সেস সার্ভিস নেটওয়ার্ক গেটওয়ে বা বেস স্টেশন গুলো, এগুলো চাইলে একাধিক কোম্পানি বা একাধিক সার্ভিস প্রোভাইডার শেয়ার করে ইউজ করতে পারে। তো যেই কি বলা যায়, যেই কোম্পানিগুলো একসাথে এই সার্ভিস গুলো ইউজ করতে চায় তাদেরকে কার কাছে যেতে হবে? তাদেরকে আবার যেতে হবে নেটওয়ার্ক এক্সেস প্রোভাইডারের কাছে। আর আইপি কানেক্টিভিটি আমরা কার কাছ থেকে পাবো? সেটা আমরা পাবো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। তাহলে তুমি যুক্ত থাকবে কার সাথে? তুমি যুক্ত থাকবে বেজ স্টেশনের সাথে। বেজ স্টেশন গুলো এক্সেস নেটওয়ার্ক গেটওয়ের মাধ্যমে যুক্ত থাকবে কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্কের সার্ভারের সাথে। আর কানেক্টিভিটি সার্ভিস নেটওয়ার্কের সার্ভারটা কার সাথে যুক্ত থাকবে? ইন্টারনেটের সাথে। তো এটার আমরা প্রোটোকল দেখতে পাচ্ছি। এই প্রোটোকলের মধ্যে কি কি আছে? সিকিউরিটি সাবলেয়ার, যেটা হচ্ছে এসএসআর এএসএন বেস স্টেশনের মধ্যে সিকিউর কমিউনিকেশন প্রোভাইড নিয়ে কাজ করবে। ম্যাক সাবলেয়ার, এটা আগের মতোই, এটা হচ্ছে কিভাবে শেয়ার্ড রেডিও অ্যাক্সেস প্রোভাইড করা যায় সেটা নিয়ে কাজ করে। আর সার্ভিস স্পেসিফিক কনভার্জেন্স সাবলেয়ারটা হচ্ছে তুমি স্পেসিফিক কোন কাজের জন্য এই সার্ভিসটা ইউজ করছো, অর্থাৎ যে হায়ার লেয়ার গুলো সেগুলোর সাথে কম্প্যাটিবল যে ইন্টারফেসিং, সেই ইন্টারফেসিং এর কাজটা করে। এখানে ফ্রেম ফরম্যাটটা দেখানো হয়েছে, এটা তোমরা দেখে নিবে। তাহলে এটার ফিজিক্যাল লেয়ারের 3টা মোড আমরা দেখতে পাই। 3টা মোডের মধ্যে একটা মোড হচ্ছে সিঙ্গেল ক্যারিয়ার ইউজ করে, আর বাকি 2টা মোড হচ্ছে একাধিক সাব ক্যারিয়ার ইউজ করে। একটাতে 10 থেকে 66 GHz পর্যন্ত ফ্রিকোয়েন্সি ইউজ করা যায়, আর অন্য 2টাতে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 11 GHz পর্যন্ত। একটা এলওএস লিমিটেড, বাকি 2টা নন এলওএস তেও সার্ভিস দিতে পারবে। ডুপ্লেক্সিং আপলিঙ্ক এগুলো তোমরা দেখে নিবে। একটাতে হচ্ছে ডেটা রেট 32 থেকে 134 Mbps, আর বাকি 2টাতে হচ্ছে লেস দেন 70 Mbps। ওয়াইম্যাক্স এর সুবিধা হচ্ছে এটা ওয়াইড কভারেজ এরিয়া দিতে পারে, হাই ডেটা রেট দিতে পারে, তাইলে আমরা এই নেটওয়ার্কটাকে বড় করতে পারি, অর্থাৎ স্কেলিং করতে পারি। ইন্টার অপারেবিলিটি, একটা টেকনোলজি আরেকটা টেকনোলজি একসাথে কাজ করতে পারে, এটা কস্ট এফেক্টিভ একটা সলিউশন। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি, যেহেতু একই ফ্রিকোয়েন্সি অনেকজন ইউজ করবে সেহেতু এখানে কি হবে, একটার সাথে আরেকটা ইন্টারফেয়ার হবে। আবার হচ্ছে কি, এটা ডিভাইস গুলো সহজে অ্যাভেইলেবল না।
ওয়াইফাই যেমন আমাদের প্রত্যেকের ডিভাইসে অ্যাভেলেবল, ওয়াইফাই কানেক্টিভিটি এটা সেরকম না। আর এটার পেনিট্রেশন ক্ষমতা লিমিটেড। এখানে তোমাকে ইউজ করতে হলে হয় জানালার কাছে বসে ইউজ করতে হবে, অথবা এমন একটা রুমে বসে ইউজ করতে হবে যেটা খুব বেশি ভিতরে না। খুব বেশি ভিতরে হয়ে গেলে তখন তোমার কানেকশনটা দেখবে বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের প্রজেক্টের কাজ তো তোমরা করবে জিগবি বেসড বা লোরা বেসড, তখন আরেকটা জিনিস, তোমরা যে লোরা আর জিগবি ইউজ করবে তারা কিন্তু সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করবে। তো তখন দেখবে তোমাদেরও এরকম একটা সমস্যা হতে পারে যে ডিভাইস দিচ্ছ তোমরা একজনের কাছে, কিন্তু কমান্ড চলে যাচ্ছে অন্য প্রজেক্ট গ্রুপের কাছে। তো এটা একটু তোমরা নিজেরা বসে ফ্রিকোয়েন্সি গুলা একটু আলাদা আলাদা করে নিও। সবাই সেম ফ্রিকোয়েন্সি দিলে, বা যে যখন তোমাদের কাছে আইসি গুলো আসবে, আইসি গুলোতে আগে থেকে প্রোগ্রাম করে থাকা ফ্রিকোয়েন্সি গুলো যদি থাকে, তাহলে এই সমস্যাটা হবে। এটা তোমরা প্রোগ্রাম করে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে নিও, অপারেটিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? সবার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা কুইজটা অ্যাপিয়ার করো। 11:15 আসার কথা কুইজ, 11:15 হয়তো আসবে না, একটু পরে আসতে পারে। তোমরা কি করবে, বারবার রিভাইজ করতে থাকবে, রিফ্রেশ করতে থাকবে। ম্যাম, হ্যাঁ, ম্যাম, কুইজের যে রেজাল্ট গুলো সেগুলো আহ, মানে পরের দিন বা তারপরের দিন আর দেখতে পারি না আমরা। যদি ওইটার অ্যাক্সেসটা দিয়ে রাখতেন যে আমরা পরবর্তীতেও দেখতে পারি তাহলে ভালো হতো। আমাদের কাছে মেইল যায় যে ওখানে থাকে না, জি ম্যাম। মানে তোমাদের কাছে যখন রেজাল্ট গুলা স্কোর গুলা যখন রিলিজ করা হয় তখন মেইল যাওয়ার কথা। তো ওই মেইল থেকে কি দেখা যায় না? ম্যাম শুধু ওই স্কোরটা দেখা যায় কত পাইছি, কিন্তু কোনটা ভুল হয়েছে কি হয়েছে এটা দেখা যায় না। আচ্ছা, ওইটা শুধু কি একদিন দেখা যায়, এরপর আর দেখা যায় না? ইয়েস না, ম্যাম। এর প্রথম 2 দিন দেখা যায় তো সাথে সাথে, এরপর থেকে যে মেইল আসে আর কি, মানে হুম। ওটাতে স্কোরই দেখা যায়। না, তোর না তো, ওই দিন তো আমাকে কে জানি স্ক্রিনশট দিল, শাহিদ নাকি, ও তো দেখলাম ওখানে কোশ্চেন গুলো সহ দেখা যাচ্ছে। যেমন তোমাদের গতদিন যে রোল নাম্বারে মার্ক কাটলো সেটা তোমরা দেখতে পেয়েছিলে না? জি ম্যাম, দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এই সমস্যাটা কি সবার কোন হচ্ছে যে জায়গাতে একদিন পরে আর দেখা যাচ্ছে না? ম্যাম লাস্টে যেটা হুম। দিছিলাম ওইটা দেখা যাইতেছে, এর আগের গুলাতে লেখা আসছে দিস ফর্ম ক্যান অনলি বি ভিউড বাই ইউজার্স ইন দা ওনার্স অর্গানাইজেশন। এটা কেন? আচ্ছা, এটা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, ক্লাসটা এখন শেষ করলাম, সবাই কুইজে অ্যাপিয়ার করো।